চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেয়ার আগে পরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলে অভিযোগ আইনজীবীদের। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় সংঘাত ও আইনজীবী হত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সংঘাতে জড়িতদের বিচারের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখতে বলছেন তারা। চট্টগ্রাম আদালত থেকে ৬০০ মিটার দূরত্বেই কারাগার। পরীর পাহাড়ের আদালত ভবনে উঠানামায় আছে মাত্র ২টি পদ। এর আগেও ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে জঙ্গিসহ আলোচিত নানা মামলার আসামিদের এখানে আনা হয়েছে কড়া নিরাপত্তায়। তবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আদালতে আনায় আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি সতর্ক থাকেনি বলেই অভিযোগ আইনজীবীদের। এত কম দূরত্ব পেরোতে ৩ ঘন্টা কেন লাগবে এবং কিভাবে চিন্ময়ের এত অনুসারী জড়ো হওয়ার সুযোগ পেল সেই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এখানে যারা ছিল, বিডিআর দায়িত্ব যারা ছিল, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল, যথেষ্ট পরিমাণে ঘাটতি ছিল। ওরা যদি সকাল থেকে এটা কন্ট্রোল করতে পারতো, আজকে এই খারাপ অবস্থাটা হইতো না। প্রশাসনের যথেষ্ট দুর্বলতা আছে, প্রশাসনের মধ্যে নিষ্ক্রিয়তা আছে, প্রশাসনের মধ্যে বুথ চেপে বসে আছে। হত্যা সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার বিচারের পাশাপাশি প্রশাসনের ভূমিকা যাচাইয়ের দাবি তুলে আইনজীবী নেতারা বলছেন, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যতটুকু জানি, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ ছিল ব্যাপক, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা আগে আসে নাই? পুলিশ কেন তাদেরকে আসার অনুরোধ করে নাই? তারা কেন আসে নাই? এই 4 ঘন্টা একটা লোককে প্রিজন ভ্যানে রেখে এই যে উল্লাস করলো, এটা তো আইনের প্রতি বিদ্যাঙ্গুলি। তবে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি স্পর্শকাতর বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পুলিশকে যে যথেষ্ট ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে পরিস্থিতিকে মোকাবেলা করেছে এবং এখানে আমাদের যথেষ্ট আন্তরিকতা ছিল, যার কারণে কোনো অত বড় ধরনের কোনো ব্যাপক আকারে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এদিকে আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনার পর নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার লিয়াকত আলীকে বুধবারই বদলি করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। তার কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছে ইসকন। দুপুরে রাজধানীর স্বামীবাগ মন্দিরের সাম্প্রতিক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এতে বলা হয়, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে ইসকনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে, পাশাপাশি ইসকন নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবিও তুলছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকন ও বাংলাদেশকে নানাভাবে জড়ানো হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। আইনজীবী হত্যায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান ইসকনের নেতারা। চট্টগ্রামস্থ পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। আদালত চত্বরে কালো পতাকা উত্তোলন ও মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে আইনজীবী ছাড়াও অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নেই চিরচেনা ব্যস্ততা। ইজলাস সহ বিভিন্ন রুমে ঝুলছে তালা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি তার সহকর্মীদের। বৃহস্পতিবার সকাল থেকে আইনজীবীরা উপস্থিত না থাকায় অচল হয়ে পড়ে আদালতের কার্যক্রম। অর্ধনির্মিত রাখা হয় আইনজীবী সমিতির পতাকা। পূর্ব নির্ধারিত অবকাশকালীন প্রীতির সমাবেশও বাতিল করা হয়। আমরা কোনো সময় আশা করি নাই যে এই ধরনের কোনো ঘটনা হবে। যা এই ঘটনা হওয়ার প্রেক্ষিতে আমরা আইনজীবী সমিতি বাকরুদ্ধ। আজকেও আমাদের আদালত কর্মবিরতি পালনের কর্মসূচি আমরা নিয়েছি। পাশাপাশি আমাদের আইনজীবী সমিতির পতাকা অর্ধনির্মিত থাকবে। বরিশালে মিছিল করেছেন আইনজীবীরা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আদালত প্রাঙ্গণে গিয়ে তা শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে সাইফুল হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই দাবিতে বিক্ষোভ করেছেন অমৃত লাল দে কলেজের শিক্ষার্থীরাও। কোনো আইনজীবীর রক্ত আমরা বিসর্জন দেব না এবং সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব,
এই আইনজীবী হত্যার সঠিক সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমরা সারা বাংলাদেশের আইনজীবীরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আইনজীবী হত্যার বিচার ও সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আহ্বান তাদের। আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই সহিংসতা চাই না। যে ধর্মের হোক, যে সংগঠনের হোক, সেটা আমাদের দেখার বিষয় না। তাদের একটাই পরিচয়, তারা উগ্রপন্থী, তারা অপরাধী, তারা সন্ত্রাসী হিসেবে তাদের বিচার করা হোক। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শরীয়তপুরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবাই মিলে স্বৈরাচারকে হটানোর পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তিনি এই আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পরপর দুইবার এসব ঘটনা ঘটে বলে অভিযোগ ছাত্রনেতাদের। প্রথমে রাজধানীর মাতুয়াইলে এবং পরে যাত্রাবাড়িতে তার গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। ফেসবুক পোস্টে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম লিখেছেন, হাসনাতকে ট্রাক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে একটি গাড়িতে ধাক্কা দেয় ট্রাক। এতে ওই প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সে সময়ও হত্যা চেষ্টার অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে ট্রাক চাপার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। আব্দুল হান্নানের অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজনকে টার্গেট করা হয়েছে। রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্ব ও উস্কানি ছাড়া সম্ভব নয় বলে দাবি করেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকুক, এটি চায় না ভারত। একতা নষ্ট হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলেও উল্লেখ করেন আব্দুল হান্নান। আমরা সিলি বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করি। সেই দিনই ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের যতদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তারা চাইলে তারা দিল্লি সে এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও পিলখানা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে আশানুরূপ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানান, এই হত্যার ঘটনায় আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যা করা হয় 57 সামরিক সদস্যকে। এছাড়া নিহত হন 17 বেসামরিক মানুষ। ওই বিদ্রোহ ও হত্যার ঘটনার 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার কাজ। নিজ পর্যন্ত অপরাধীদের সংখ্যাটাও অনেক। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ নিয়ে নিজেদের হতাশা তুলে ধরেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর 3 মাসেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আশানুরূপ কোনো কাজ করেনি অন্তর্বর্তী সরকার।
ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের আর্তনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিন ধরে। যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। বলেন দায়সারা তদন্ত করা হয়, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি কখনো। পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়। এই বছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর, কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি। 57 পরিবার কেউ আমরা কিছুই পেলাম না। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আইনজীবী ও সাংবাদিকদের প্রভাবিত করে সত্য ঘটনা সামনে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে বাহিনীর অনেক সদস্যকে হত্যারও অভিযোগ তাদের। আর আসলে খুব খারাপ লাগে যখন নাকি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন। 16 বছর হয়ে যাচ্ছে প্রায়, আমরা কিন্তু এই জিনিসটাকে একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবেই ট্রিট করে যাচ্ছি। পিলখানা নিহতদের স্মরণে শহীদ সেনা দিবস সহ 6 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এটা আমাদের জন্য অনেক কষ্টের, আমরা অকালে তাদেরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৈরাজ্য সৃষ্টি বা হঠকারিতার দিকে যাওয়া জাতির জন্য আবারও বড় ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু মানুষের কথা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত তার। সিনিয়র সাংবাদিক মাহফুজ আনাম বলেছেন, মত প্রকাশ করতে দেয়নি বলেই শেখ হাসিনার পতন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শিরোনামে রাজনৈতিক দলের সাথে এ মতবিনিময় সভা রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব, বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। পরে একে একে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ক্রাইসিসের অনুষ্ঠানটা ইনফর্মাল করা উচিত ছিল, এটা খুব ফর্মাল করে আমরা ফ্যাসিস্ট রেজিম করলাম। এই সরকারটা দুর্বল সরকার। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটাই স্টার্ট করতে হবে এই সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আমাদের ন্যাশনাল কনসেনসাস যদি তৈরি না হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হবে, গণতন্ত্র বিকশিত হবে না। এখানে আবার ফ্যাসিজম ফিরে আসলে পুরো জাতি আবার চরম অন্ধকারের দিকে নিপতিত হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যমের পক্ষে। দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম ছোট দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলেও দাবি বিভিন্ন দলের নেতাদের। আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এজলাসে ডিম ছুঁড়ে বিচারপতিকে হেরস্তায় জড়িতদের বার কাউন্সিল সনদ ও আইনজীবী সমিতির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে বিকালে এই তথ্য জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। ঘটনা তদন্তে সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি আলাদাভাবে তদন্ত করবে। সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জড়িতদের চিহ্নিত করা হবে। বার সভাপতি জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন প্রধান বিচারপতি। বুধবার বিচার চলাকালে বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়ে মারেন কয়েকজন আইনজীবী। 2016 সালের এক রায়ে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে মন্তব্য করেন বিচারপতি আশরাফুল কামাল। অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা সবাই একমত। তারা ছিলেন, আমরা সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা
তদন্ত কমিটি করব। অর্থনৈতিক স্বস্তি ও নিরাপত্তা দেয়া না গেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল হবে না। পাশাপাশি দুর্নীতির সম্পদ জনগণকে ফেরত দেয়া না গেলে বিপ্লবের সুফল মিলবে না, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে অর্থনীতি নিয়ে এক সংলাপে বক্তারা বলেন, রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাংক ঋণ জালিয়াতি ও পাচার বন্ধে ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়ানো সহ অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাতে স্বস্তি ফেরেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক প্রতিবেদন প্রকাশ করে এর চেয়ারম্যান বলেন, আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। রিজার্ভ যখন আগেই কমতেছিল তখনই তাদের উচিত ছিল যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য যথাযথ শক্তি করা। ওনারা সেটা করে না, তখন সুদের হার বাড়ান নাই, বরং রিজার্ভ থেকে কারেন্সি ওপেন মার্কেটে বিক্রি করা হয়েছে বিনিময় হার ঠিক রাখার জন্য। এতদিন জনগণের অর্থ যারা লুট করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই, জানিয়ে হতাশা প্রকাশ করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না। তিনি বলেন, ব্যাংক খাতে সংস্কার সহ নানা পদক্ষেপ নিলেও গত কয়েক মাসের কাজের মূল্যায়নের পাশাপাশি আগামী 6 মাসের কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। যে ধৈর্যটুকু মানুষের দরকার সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যখন অর্থনৈতিক পরিকল্পনা যখন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় তখন তার ফলাফল সম্বন্ধে যাদের জন্য এটা করা হচ্ছে তাদের আস্থা আছে কিনা যে এইটা সেই জায়গাতে যে পৌঁছাবে। ডক্টর দেবপ্রিয় জানান, পতিত স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে 1 ডিসেম্বর তা জমা দেওয়া হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংককে দেওয়া হয়েছে। রবিবার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ করেন তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চাই কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। এ সময় গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহের মধ্যে এই টাকাটা আমরা অন্য খান থেকে তুলে ফেলবো, কিন্তু এই গ্রাহকদের কোনো অসুবিধা হবে না, বাজারকেও আমরা অস্থিতিশীল করবো না। আমাদের টাকশাল থেকে সেটা সেইভাবে আমরা সরবরাহ করব। সেটা চেকের মাধ্যমে হতে পারে, সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে। সবই তো আর ফিজিক্যাল মানি তো আর এভাবে ক্রিয়েট হয় না, কিন্তু টাকা তো ক্রিয়েট হবেই। যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গত 2 সপ্তাহ আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বনানী অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। চলমান সংকট সমাধানে সহযোগিতার আহ্বানও জানিয়েছে তারা। দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর 5 আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সারা দেশে গত 2 সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বনানী অফিসার্স মেসে এই সংবাদ সম্মেলন। সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কি রকম ছিল? সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী।
তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে 179 KNF সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন 7 সেনা সদস্য। গত 20 জুলাই 2024 তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছে। এর মধ্যে 1 জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং 9 জন অফিসার সহ মোট 122 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। 2 সপ্তাহে 24টি অবৈধ অস্ত্র, 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া 228 মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় 1328 জনকে গ্রেফতার করা হয়েছে। 20 জুলাই থেকে সেনাবাহিনীর 123 জন আহত ও 1 কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর 482 জনের মৃত্যু হলো। 167 জন মারা গেছেন এ মাসেই। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।